নির্বাচন কমিশনের পর এবার কি তবে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে উদ্যোগী হচ্ছে ভারত সরকার? অনুপ্রবেশকারীদের জন্য ভারতের ডেমোগ্রাফি পরিবর্তনের অভিযোগ এবার কি মেনে নিল কেন্দ্রীয় সরকার? অনুপ্রবেশকারীদের চক্রান্ত আটকাতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্র? বন্দে মাতরম। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের লড়াই এবং বলিদানের জন্য আমরা আজকের এই দিনটি পেয়েছিলাম, আজ এপিসোডের শুরুতেই প্রথমে তাদের প্রতি প্রণাম জানাই। দেখতে দেখতে ৭৮টি বছর পার করে আজ গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। প্রথাগতভাবেই আজ লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন, তাতে একদিকে যেমন রয়েছে নয়া ভারত গড়ে তোলার স্বপ্ন, আত্মনির্ভর হয়ে ওঠার অঙ্গীকার, শত্রুর চোখে চোখ রেখে কথা বলার সাহস, তেমন আবার অন্যদিকে রয়েছে এক ভয়াবহ আশঙ্কার সুর, যা আবার নতুন করে পরাধীনতার ইঙ্গিত দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে আজ থেকে ৭৯ বছর আগেকার ইতিহাসকে। আজ থেকে ৭৯ বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতার পুরোটাই আনন্দের ছিল না। স্বাধীনতার আনন্দে ছিল বিভাজনের যন্ত্রণা, দেশভাগের হাহাকার। মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বিভাজিত হয়েছিল ভারত। বিভাজনই ছিল ভারতের স্বাধীনতার এক অন্যতম শর্ত। ইচ্ছে না থাকা সত্ত্বেও যে সত্যকে মেনে নিতে হয়েছিল। সেদিন শুধুমাত্র বাঁচার তাগিদে ভিটে মাটি ছেড়েছিল হাজার হাজার মানুষ। নিশ্চিন্তে শান্তিতে বাঁচার আশায় মানুষ বেছে নিয়েছিল তার নিজের দেশ। কিন্তু ৭৮ বছর পর সেই নিশ্চিন্তে বাঁচার ইচ্ছেটাই আজ প্রশ্নের মুখে। শান্তিতে থাকাটাই কি আজ এক গভীর ষড়যন্ত্রের দোলাচলে দুলছে? ভাবছেন কেন বলছি এ কথা? ভাবছেন বেশ তো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এটাই তো স্বাধীনতা। হ্যাঁ, এটা হয়তো স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতাই কি আজ প্রশ্নের মুখে? লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে এদিন ১২ বার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিসংখ্যানের নিরিখে ইন্দিরা গান্ধীকে এদিন টপকে গেলেন নরেন্দ্র মোদী। কারণ একটানা প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী ১১ বার ভাষণ রেখেছিলেন। অবশ্যই প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, ১৭ বার ভাষণ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ বারের ভাষণে যে কথা বলছেন বা বলেছেন, তা কতটা আশঙ্কার, কতটা দুশ্চিন্তার, তা অবশ্য ঠিক করতে হবে দেশের সাধারণ নাগরিকদের। এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের জনসংখ্যা পরিবর্তনের এক গভীর চক্রান্ত চলছে। সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেই এই কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে ষড়যন্ত্রের কথা বলছেন তা হলো অনুপ্রবেশ। যে সমস্যা ভারতে নতুন নয়, স্বাধীনতার পর থেকেই মূলত এই অনুপ্রবেশের অভিযোগ উঠেছে বারবার। কিন্তু পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছলে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী তার ভাষণে এই অনুপ্রবেশের কথা উল্লেখ করতে পারেন? প্রধানমন্ত্রী বলেছেন, দেশে একটি নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা ভারতের যুবকদের জীবিকা কেড়ে নিচ্ছে। অনুপ্রবেশকারীরা ভারতের নারীদের লক্ষ্যবস্তু করছে। এমনকি ভারতের নিরীহ আদিবাসীদের বিভ্রান্ত করছে, তাদের জমি দখল করছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। দেশের মানুষ কি তবে আপন দেশেই পর হয়ে উঠছেন? প্রধানমন্ত্রী কড়া হাতে বিষয়টি মোকাবেলা করার কথা বলেছেন।
আজ থেকে ৭৮ বছর আগে দ্বিজাতির তথ্যে দেশভাগের পর শান্তিতে বসবাসের লক্ষ্যেই একদিকে যেমন বহু মানুষ ভারতবর্ষে থেকে গিয়েছিল, আবার বহু মানুষ পাকিস্তান ছেড়ে এই ভারতবর্ষে এসেছিল। বিভীষিকাময় ছিল সেই দিনগুলো, আজ তা ইতিহাস। কিন্তু সেই ইতিহাস কি আবার ফিরে আসতে চলেছে? কারণ অনুপ্রবেশের ফলে ক্রমেই যদি ভারতবর্ষের মানুষ আবার জমি বাড়ি হারাতে শুরু করে, কাজ হারাতে শুরু করে, তবে এরপর তারা কোথায় যাবে? পাশাপাশি অনুপ্রবেশকারীরা যদি ভারতের সরল আদিবাসী মানুষদের জমি দখল করে, মা বোনদের লক্ষ্যবস্তু করে, তবে কি আবার ভিটে মাটি ছেড়ে অন্যত্র যেতে হবে স্বাধীন ভারতের নাগরিকদের? কেউ ভাবতেই পারেন যে আমরা তো বেশ আছি, ভালো আছি, কাল কি হবে দেখা যাবে। তাহলে কাল আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি কি রেখে গেলেন সেটাও মনে রাখবেন। গত প্রজন্মের জন্য যেমন আজকের প্রজন্ম স্বাধীনতা দিবস উদযাপন করছে, ঠিক তেমন আজকের প্রজন্মের জন্য আগামী প্রজন্ম আবার পরাধীনতার মুখ দেখবে না তো? রাজনৈতিকভাবে কেউ প্রশ্ন তুলতেই পারে, এই অনুপ্রবেশ আটকানোর দায় কার? দীর্ঘ সময় ধরে যদি এই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, তবে তা এতদিন আটকানো হলো না কেন? সীমান্তে যারা দায়িত্বে রয়েছেন তারা কি করছিলেন? যদি ধরে নেওয়া হয় যে এই প্রশ্নগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত, তাহলে এতদিন হয়নি বলে তা এখন হবে না, এমনটাও কি ঠিক? পরিস্থিতি মোকাবেলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন জনসংখ্যা মিশন চালু করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা রুখতে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হলে বিপদ যে আসন্ন তা বলাই যায়। তাই কথার ওপর কথা নয়, বাস্তব প্রয়োগ ভীষণভাবেই জরুরি। কারণ আজকের ভারত আর ওই ৭৮ বছর আগের ভারত একেবারেই নয়। কেউ আর সেই পুরনো ভারতে ফিরে যেতে চায় না। ৭৮ বছর আগে রাজনৈতিক স্বাধীনতা এলেও সে সময় অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই ভঙ্গুর। যেখানে শিল্প বলতে ছিল মাত্র হাতে গোনা কয়েকটি কাপড়ের কল, চিনি মিল আর কাগজ কারখানা। তখন কৃষি ছিল জীবিকার মূল ভরসা। ব্রিটিশ শাসনের ২০০ বছর আমাদের শুধুমাত্র ওই রাজনৈতিক স্বাধীনতাই কেড়ে নেয়নি, অর্থনৈতিক মেরুদণ্ডটাও ভেঙে দিয়েছিল। সে সময় অর্থনীতি ছিল বিশ্বের মাত্র ৩%। ব্যক্তি প্রতি আয় ছিল বছরে প্রায় ওই ২৫০ থেকে ৩০০ টাকা, যেটা আজকের হিসেবে মাত্র কয়েক হাজার টাকার সমান। ভারী শিল্প প্রায় ছিলই না। তাছাড়া ছিল না কোনো প্রযুক্তির বিষয়। কৃষিতে উৎপাদন ছিল খুব কম, সেচ ব্যবস্থাও ছিল দুর্বল। আর আজ ২০২৫ সালে স্বাধীনতার ৭৮ বছর পর ভারত বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি বলে দাবি করা হচ্ছে, যা ক্রমশ তৃতীয় হওয়ার লক্ষ্যে দৌড়চ্ছে। তবে এই অগ্রগতি একদিন বা হঠাৎ করে আসেনি। স্বাধীনতার পর থেকে একের পর এক পরিকল্পনা ও তার রূপায়ণেই আজকের ভারত তৈরি হয়েছে। এক্ষেত্রে অবশ্য অবদান রয়েছে ভারতের সমস্ত সরকারের। তবে বিগত ৭৮ বছরে ভারতের যেখানে পৌঁছানোর কথা ছিল, সত্যি কি আমরা সেখানে পৌঁছতে পেরেছি? সেই ৬০-এর দশকে লাল বাহাদুর শাস্ত্রীর আমলে আত্মনির্ভরতার পথে হাঁটা শুরু করেছিল ভারত, কিন্তু সেই হাঁটা আজও শেষ হয়নি। আজ লালকেল্লায় দাঁড়িয়ে আত্মনির্ভরতার বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে এবার ভারতের নিজস্ব ফাইটার জেটগুলোতে ভারতীয় জেট ইঞ্জিন তৈরির কথা উল্লেখ করেছেন তিনি। मेरे टैलेंटेड यूथ को, मेरे इंजीनियर्स को और प्रोफेशनल्स को और सरकार के हर विभागों को भी मेरा आह्वान है कि हमारा अपना मेड इन इंडिया फाइटर जेट्स के लिए जेट इंजन हमारा होना चाहिए कि नहीं होना चाहिए। এর আগে সম্প্রতি ডিআরডিও দেশীয়ভাবে তৈরি কাবেরী জেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছিল রাশিয়ায়। এই মেড ইন ইন্ডিয়া ইঞ্জিনটিকে দীর্ঘ পরিসরের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল চালানোর জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে।
তবে এবার মোদি চাইছেন যুদ্ধ বিমানের ইঞ্জিনও ভারতে তৈরি হোক। এছাড়াও জানা যাচ্ছে যে ভারতকে তেজস যুদ্ধ বিমানের জন্য GE-404 ইঞ্জিনটি দিতে শুরু করছে মার্কিন সংস্থা ওই জেনারেল ইলেকট্রিক। তেজস মার্ক 1-এ যুদ্ধ বিমানের জন্য হ্যালের 99টি ইঞ্জিন পাওয়ার কথা এই জেনারেল ইলেকট্রিক থেকে। চলতি বছরে মোট 12টি ইঞ্জিন সরবরাহ করতে পারে এই GE। এরপর থেকে প্রতি বছর 20টি করে ইঞ্জিন সরবরাহ করতে পারে GE। যুদ্ধযানের পর ভারতের লক্ষ্য এবার সেমিকন্ডাক্টর। কৃষি থেকে বিজ্ঞান, যুদ্ধাস্ত্র থেকে প্রযুক্তি। আজকের ভারত যেভাবে এগোচ্ছে তাতে প্রতিবেশী পাকিস্তানের হুমকি কি আসলে তাদের ভয়ের কারণ? শুল্ক আরোপ করে আমেরিকা কি আদৌ এই ভারতকে থামাতে পারবে? 6 अलग अलग सेमीकंडक्टर के यूनिट्स जमीन पर उतर रहे हैं। 4 नए यूनिट्स को हमने ऑलरेडी हरी झंडी दिखा दी है, ग्रीन सिग्नल दे दिया है। और देशवासियों और मेरे खास करके नौजवानों और विश्व भर में भारत की टेक्नोलॉजी की ताकत को समझने वाले लोगों को भी कहना चाहूंगा, इसी वर्ष के अंत तक मेड इन इंडिया, भारत की बनी हुई, भारत में बनी हुई, भारत के लोगों द्वारा बनी हुई मेड इन इंडिया चिप्स बाजार में आ जाएगी। বর্তমানে চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মতন দেশে সেমিকন্ডাক্টর চিপগুলো বৃহৎ পরিসরে তৈরি করা হয়। চীন ও তাইওয়ান একাই বিশ্বের প্রায় 75% চিপ তৈরি করে থাকে। তবে এবার বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ। চিপ নির্মাণের পরিকাঠামো উন্নত করার প্রতি ভারতের নিরন্তর প্রচেষ্টার ফসল এই উদ্যোগ। এই নতুন উদ্যোগের জন্য ভারতের খরচ হবে 4,600 কোটি টাকা। আর এর ফলে 2034 জনের দক্ষ কর্মসংস্থান তৈরি হবে। সঙ্গে আরও অনেক পরোক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে। এর ফলে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে অনুমোদিত মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে 10টিতে, যার মোট পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ হবে 1.60 লক্ষ কোটি টাকা। মোট 6টি রাজ্যে বিস্তৃত হবে এই প্রকল্পগুলো। ভারতে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নের জন্য সরকার 76,000 কোটি টাকা খরচ করে সেমিকন ইন্ডিয়া প্রকল্প চালু করেছে। তবে এই মুহূর্তে ভারতের ওপর 50% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট আবার আজই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন একেবারে আলাস্কায়। এই আবহে ট্রাম্প পুতিন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই আবহে পাকিস্তানের প্রতি একটু অতিরিক্তই ভালোবাসা দেখাচ্ছেন ট্রাম্প। যদিও তার পেছনের গল্পটা হিসেব করা খুব সোজা, তবুও এই মুহূর্তে পাকিস্তান আমেরিকার ছত্রছায়া থেকে নিজেদের আবার বিরাট কিছু মনে করতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে লাগাতার হুমকি দিচ্ছে ভারতকে। ভারতও ছেড়ে কথা বলার দেশ নয়, কারণ এ ভারত অন্য ভারত, তাই যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে। এদিকে ট্রাম্প বারবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির মধ্যস্থতা করেছেন বলে দাবি করে আসছেন। আমেরিকা নির্মিত পাকিস্তানি যুদ্ধবিমান ভারত ধূলিসাৎ করে দিয়েছে কিনা এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর দিল না ট্রাম্প প্রশাসন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের এই মর্মে প্রশ্নের উত্তরে আমেরিকার সেনেট দপ্তর বলেছে, পাকিস্তানের F-16 নিয়ে আলোচনার জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলুন। কিন্তু বাস্তব বলছে পাকিস্তানের F-16 নিয়ে বিস্তারিত তথ্য রাখে আমেরিকা। আমেরিকার তৈরি পাকিস্তানের এই যুদ্ধবিমানের পর্যবেক্ষণের জন্য পাকিস্তানে 24x7 সময়ের জন্য মোতায়েন থাকে একেবারে টেকনিক্যাল সাপোর্ট টিম। এই আবহে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আবার বলেছেন, ভারত পাক লড়াইয়ের সময় 6 থেকে 7টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল, তবে কোন দেশের কোন বিমান ধ্বংস হয়েছিল তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।
এই পরিস্থিতিতে এবার ভারত পাক লড়াইয়ের সময় যুদ্ধবিমান ধ্বংস হওয়া নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে কাছে টানতে আর কি কি করবেন ট্রাম্প তা তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না। তার ছত্রছায়া থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তবে ভারত অবশ্য পাকিস্তানের মতো কথায় বিশ্বাসী নয়, বরং কাজেই বিশ্বাসী। মুনিরের হুমকির পরেই ভারত মিসাইল পরীক্ষণ করবে। তার জন্য 20 থেকে 21 আগস্ট জারি হয়েছে নোটাম। এর আগে 2530 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে 4795 কিলোমিটার করে দেওয়া হয়েছে। এছাড়াও লালকেল্লা থেকে পাকিস্তানকে এদিন কড়া ভাষায় জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বলেছেন, পরমাণু ব্ল্যাকমেল দীর্ঘদিন ধরে চলছে, তবে তার সহ্য করা হবে না। যদি আমাদের শত্রুরা এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখে, আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব শর্তে, তাদের পছন্দ মতো সময়ে এবং তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের মাধ্যমে যোগ্য জবাব দেবে। আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी, सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम अमल में ला करके रहने वाले हैं। हम मुंह तोड़ जवाब देंगे। এছাড়াও আজ ভারতের নিজস্ব আয়রন ডোম তৈরির কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ভারতের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা উদ্যোগ চালুর কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী, যার নাম হবে সুদর্শন চক্র। এখানেই শেষ নয়, ক্রমশ ধারে ভারে শক্তিশালী হচ্ছে আজকের এই নয়া ভারত। দেশের স্বাধীনতার 100 বছর পূর্তির আগেই ভারতে পরমাণু শক্তিকে আরও বৃদ্ধি করতে চাইছে নয়াদিল্লি। নতুন 10টি পরমাণু চুল্লি তৈরির কাজ চলছে। শক্তি সম্পদ থেকে শুরু করে প্রতিরক্ষা এবং আরও অন্য ক্ষেত্রগুলোতে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় পণ্য তৈরির ক্ষেত্রে দাম কম, দম বেশি, এই মন্ত্র বেঁধে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সমুদ্রের নিচে তেল এবং প্রাকৃতিক গ্যাসের খোঁজের জন্য সমুদ্র মন্থন অভিযান শুরুর কথাও বলেছেন তিনি। বর্তমানে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত ও আমেরিকার কূটনৈতিক টানাপোড়েনের আবহে মোদির এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কৃষিক্ষেত্রে সারের জন্য বিদেশের উপর নির্ভরশীলতা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। ফলে ধীরে ধীরে ভারত যে আত্মনির্ভরশীল হয়ে উঠবে সর্বক্ষেত্রেই, তা বলাই বাহুল্য। একটা সময় ছিল যখন ভারতকে বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইতে হতো, আর আজ সামরিক সহযোগিতা চেয়ে ভারতের দোরগোড়ায় আসছে বহু দেশ। আর্মেনিয়ার পরে এবার কাজাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি কাজাকস্তানের উচ্চপদস্থ সামরিক কর্তাদের একটি দল ভারতে এসে তাদের Su-30SM যুদ্ধবিমানের সংস্কার এবং আধুনিকীকরণের সহায়তা চেয়েছে। ভারতের বায়ুসেনা ব্যবহৃত সুকোই 30 MKI যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের জন্য সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় সুপার সুখোই কর্মসূচি শুরু করছে ভারত। কাজাকস্তান সেই কর্মসূচির অংশ হতে চেয়েছে। প্রসঙ্গত, সুখোই 30 MKI যুদ্ধবিমান কেনা এবং যৌথ উৎপাদনের বিষয়ে 1998 সালে নয়াদিল্লি মস্কো চুক্তি হয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ুসেনার মোট 259টি সুখোই রয়েছে। ভারতীয় বায়ুসেনার মোট 24টি ফাইটার স্কোয়াড্রনের মধ্যে 12টি সুখোই 30 যুদ্ধবিমান ব্যবহার করে। আজ 78 বছর পর আজকের ভারত বহু ক্ষেত্রেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। যেমন তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে আজকের ভারত, জেনেরিক ওষুধ রপ্তানিতে শীর্ষস্থান লাভ করেছে, মহাকাশ প্রযুক্তিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, রেলপথে 100 বিদ্যুতায়নের পথে বিশ্বে একমাত্র বৃহৎ নেটওয়ার্ক ভারতে।
বিশ্বের বৃহত্তম ভোটার সংখ্যাও এই ভারতবর্ষের। 1947 সালের ভগ্নদশা থেকে উঠে দাঁড়িয়ে ভারত আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে বিশ্ব শক্তির সমীকরণে তার প্রভাব অস্বীকার করা যায় না। তবু দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব এবং পরিবেশ সুরক্ষার মতন চ্যালেঞ্জ এখনো বিদ্যমান, যাকে ভর করেই চোখ রাঙাচ্ছে শত্রুপক্ষ, সুযোগ নিচ্ছে ওই অনুপ্রবেশকারীরা। সে কারণে আগামী দিনে ভারতের লড়াই আরও কঠিন হবে। অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নের সঙ্গে মিলিয়ে দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিত করাটাও একটা বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ শুধু দেশের বা রাজ্যের সরকারের নয়, আপামর ভারতবাসীর। আজ এ পর্যন্তই। নমস্কার।